আসসালামু এভরিওয়ান, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি ফারজানা আক্তার ইতিশা আবারও চলে এসেছি তোমাদের মাঝে টাইপ ভিত্তিক নৈবেত্তিক সাজেশন নিয়ে। আজকে আমরা টাইপ ভিত্তিক নৈবেত্তিক সাজেশনে চতুর্থ অধ্যায় বা দ্বিতীয় যে অধ্যায়টা ছিল চতুর্থ অধ্যায় প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস। আচ্ছা, প্রাচীন বাংলার আজকের মতো এত আধুনিকতার ছোঁয়া ছিল না। তখন ইতিহাস লেখার যে প্রবণতা বা ইতিহাস লেখার কোনো ছাপা তখনকার সময়ে পাওয়া যায়নি। কিন্তু বর্তমানের মতো এত সহজেই মানুষ কি করতে পারতো না, ইতিহাস খুঁজে বের করতে পারতো না বা কেউ লিখতে জানতো না। তবে ধারণা করা হয় গ্রিক বীর আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে, মূলত তার সেই সময়কার পর থেকেই প্রাচীন বাংলার প্রপার ইতিহাসটা জানা যায়। আমরা যেখানে ছিলাম যে প্রাচীন বাংলায় বেশ কিছু উল্লেখযোগ্য রাজবংশের কথা জানা যায়। তার মধ্যে একটি উল্লেখযোগ্য রাজবংশ হচ্ছে মৌর্য বংশ। এরপর ধারাবাহিকভাবে আসে শুঙ্গ, কুষাণ এবং গুপ্ত রাজবংশ। তবে গুপ্তদের দুর্বলতার কারণে তাদের রাজবংশের মধ্যে বেশ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের উত্থিত হয়, বেশ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের জন্ম হয়। তাদের মধ্যে একজন ছিলেন শশাঙ্ক। শশাঙ্ক ছিলেন খুবই শক্তিশালী রাজা। আর তার শাসনামলের পর থেকে কোনো স্থায়ী এবং উত্তরাধিকারী ছিল না। তার মানে শশাঙ্কের কোনো স্থায়ী উত্তরাধিকারী ছিল না এবং শক্তিশালী উত্তরাধিকারী ছিল না, যার কারণে দেখা যায় যে ওই আমলে প্রায় 100 বছর অরাজকতা দেখা দেয়। কোনো যোগ্য শাসক ছিল না, যার কারণে সমাজে তো তৎকালীন সময়ে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়। হ্যাঁ, একে বলা হয় মৎস্যন্যায় যুগ। আচ্ছা, এরপরে কি হয়েছে যে একটি শক্তিশালী শাসনের প্রতিষ্ঠিত হয়েছে যে পালদের মাধ্যমে। তারপর পালদের আগমন ঘটে এবং পালরা শাসন করা শুরু করে। এরপর পালদের পতন ঘটে, ধারাবাহিকভাবে পালদের পতন ঘটে সেনদের হাতে। এইভাবে সেনদের মাধ্যমে পালদের পতন ঘটলে সেনরা তাদের রাজ্য বিস্তার শুরু করে এবং তাদের রাজকার্য পরিচালনা করা শুরু করে। এরপর এক মুসলিম জাতির হাতে সেনদেরও অবসান ঘটে এবং সেনদের অবসানের মাধ্যমে মুসলিম জাতির বিজয়ের মাধ্যমে শুরু হয় হচ্ছে একটি নতুন অধ্যায়, অর্থাৎ ইতিহাসের মধ্যযুগ শুরু হয়। আর আমরা সেনদের মাধ্যমে শেষ হয় কি বাংলার প্রাচীন রাজনৈতিক ইতিহাস। ঠিক আছে, এই পর্যায়ে আমরা যাব টাইপ 1। আমরা যেহেতু টাইপ ভিত্তিক নৈবিত্তিকগুলো সলিউশন দিব, তাহলে আমরা আজকে প্রথম টাইপ কি টাইপ 1 প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ রাজবংশ ও শাসন ব্যবস্থা। আমাদের টাইপ 1 হচ্ছে প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ রাজবংশ ও শাসন ব্যবস্থা। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন আছে 1 নম্বর প্রশ্ন। তোমরা ইতিমধ্যে বই সবাই হাতে পেয়ে গেছো। বই যখন কথা বলে এই কিউআর কোডটি স্ক্যান করলেই তোমরা পেয়ে যাবে আমাদের একটি ফ্রি লাইভ ক্লাস, ফ্রি ভিডিও ক্লাস, যার মাধ্যমে তোমরা যদি কোনো এমসিকিউ তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় বা কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা তোমাদের মনোযোগ দিয়ে পড়া উচিত, কোনটা ভালোভাবে দেখা উচিত, রিপিট করা উচিত, এই ব্যাপারগুলো কিন্তু তোমরা এই একটি কিউআর কোডে স্ক্যান করে কি পারবে দেখতে পারবে খুব সহজেই। ঠিক আছে, তারপর দেখো আমাদের প্রথম এমসিকিউ হচ্ছে আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেন। আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেন, এগুলা কিন্তু টিকা প্রশ্ন, এগুলা মনে রাখতে হবে। আলেকজান্ডার ভারত আক্রমণ করেন 327 খ্রিস্টপূর্বাব্দে। আলেকজান্ডার ভারত আক্রমণ করেন কত খ্রিস্টপূর্বাব্দে? 327 খ্রিস্টপূর্বাব্দে। এরপর আমাদের দ্বিতীয় প্রশ্ন, খ্রিস্টপূর্ব কত সালে মৌর্য বংশের শাসন শুরু হয়? খ্রিস্টপূর্ব কত সালে মৌর্য বংশের শাসন শুরু হয়, এগুলো মনে রাখতে হবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু দিনাজপুর বোর্ড 2025 সালে এসেছে। আবার এখানে 3 স্টার মার্ক দেওয়া আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই মনে রাখবা। খ্রিস্টপূর্ব 321 খ্রিস্টপূর্বাব্দে কি হয়, মৌর্য বংশের শাসন শুরু হয়। 321 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য বংশের শাসন শুরু হয়। এরপর মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। ময়মনসিংহ বোর্ড 2022 সালে এসেছে, সো 26 সালে আসার এটা খুবই পসিবিলিটি আছে। তারপর দেখো এখানে আছে 3 স্টার দেওয়া আছে, তাহলে আমাদের এর উত্তর কি হবে? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, মানে কার সময় থেকে মূলত মৌর্য বংশটা শুরু হয়? চন্দ্রগুপ্ত মৌর্য, তিনি মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। এরপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন,
সম্রাট অশোক প্রায় কত বছর রাজত্ব করেছিলেন? সম্রাট অশোক প্রায় কত বছর রাজত্ব করেছিলেন? উনি 35 বছর রাজত্ব করেছিলেন। এটাও মনে রাখবা, সম্রাট অশোক প্রায় 35 বছর রাজত্ব করেছে। এটাও ইম্পর্টেন্ট। এটা কিন্তু রাজশাহী 2025 এবং দিনাজপুর বোর্ড 2022 সালে এসেছে। এগুলা দেখে দেখে পড়বে। তারপর বাংলায় মৌর্য শাসন কিভাবে পরিচালিত হতো? বাংলায় মৌর্য শাসন কিভাবে পরিচালিত হতো? এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এটি 3 স্টার মার্ক দেওয়া আছে, প্লাস রাজশাহী বোর্ডে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে। মহারাজা উপাধির প্রতিনিধির মাধ্যমে না, মৌর্য শাসন কিন্তু মহারাজা প্রতিনিধির মাধ্যমে পরিচালিত হতো না। তাহলে এটা বাদ। তারপর কি বিশেষ প্রতিনিধির মাধ্যমে না, তো ওই রকম বিশেষ কোনো প্রতিনিধির মাধ্যমে কিন্তু মৌর্য শাসন পরিচালিত হতো না। ওরা একটা ভিন্ন পদ্ধতিতে তাদের কি করত, শাসন কার্য পরিচালনা করত। নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে না, তাদের মধ্যে নির্বাচন বা জনগণের ইয়াকে অগ্রাধিকার দেওয়া হতো না, জনগণের ইচ্ছাকে অগ্রাধিকার দেওয়া হতো না। সুতরাং তাদের মধ্যে কোনো নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে কি হতো না, শাসন কার্য পরিচালিত হতো না। তাহলে আর কি বাকি আছে? মহাপাত্র প্রতিনিধির মাধ্যমে। হ্যাঁ, দিস ইজ দ্য কারেক্ট আনসার। মহাপাত্র প্রতিনিধির মাধ্যমে। মহাপাত্র প্রতিনিধি মানে হচ্ছে একজন গুপ্তচর থাকবে, বিশ্বস্ত গুপ্তচর বা বিশেষ গুপ্তচর, যেটা রাজা নিজেই ঠিক করে দিবেন এবং তার মাধ্যমে মূলত তাদের শাসন কার্যটা ওরা পরিচালনা করত। কিভাবে? ওই গুপ্তচর জনগণ এবং রাজার মধ্যে, সম্রাটের মধ্যে একটি সংযোগ স্থল স্থাপন করত এবং তাদের মধ্যে সংযোগ প্রক্রিয়ার মাধ্যমে তারা তাদের শাসন কার্য পরিচালনা করতে সহযোগিতা করত। এরপর প্রাচীন বাংলার শাসকরা একাধিক জনপদের শাসন ক্ষমতা লাভ করতেন কিভাবে? ভেরি ইম্পর্টেন্ট। কুমিল্লা বোর্ড 2022 সালে এসেছিল। আচ্ছা, প্রাচীন বাংলার শাসকরা একাধিক জনপদের শাসন ক্ষমতা লাভ করতেন কিভাবে? নিজেদের মধ্যে সন্ধি স্থাপনের মাধ্যমে না, নিজেদের মধ্যে বন্ধুত্ব স্থাপনের মাধ্যমে তারা কি করতো না, একাধিক জনপদের শাসন করতেন না, শক্তি প্রয়োগের মাধ্যমে। হ্যাঁ, দিস ইজ দ্য কারেক্ট আনসার। প্রাচীন বাংলার শাসকরা একাধিক জনপদের শাসন ক্ষমতা লাভ করতেন শক্তি প্রয়োগের মাধ্যমে। কারণ আমরা এটা দেখেছি যে ধারাবাহিকভাবে যখন ওই মৌর্য আমল, মৌর্যের পর শুঙ্গ, তারপর কুষাণ, তারপর গুপ্তদের পরে ছিল হচ্ছে পাল, তারপর সেন, এইভাবে ধারাবাহিকভাবে আসে। কেউ কিন্তু কোনো চুক্তির ভিত্তিতে না, বন্ধুত্বের, এখানে যে সন্ধি মানে কি বন্ধুত্ব, সন্ধি স্থাপনের মাধ্যমেও না, কোনো চুক্তির ভিত্তিতেও না, কোনো কৌশলের ভিত্তিতেও না, সবাই কিন্তু যুদ্ধের মাধ্যমে অর্থাৎ শক্তি প্রয়োগের মাধ্যমে তাদের রাজ সিংহাসনে বসেছিল এবং রাজ্যকার্য পরিচালনার জন্য নিজেদেরকে তৈরি করেছিল। তারপর দেখো রাজনৈতিক কৌশল প্রয়োগের মাধ্যমে না, এটাও না, এটা উত্তর হবে না। রাজনৈতিক কৌশল প্রয়োগ করেনি, তারা বরাবরই ধারাবাহিকভাবে যুদ্ধ পরিচালনার মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে তারা রাজ্য ছিনিয়ে নিত। আচ্ছা, সম্পদের প্রলোভন দেখিয়ে না, সম্পদের প্রলোভন দেখিয়েও না। তারপর দেখো আমাদের পরবর্তী কোয়েশ্চেন, গুপ্ত আমলে ভুক্তিপতিকে কি বলা হতো? ভুক্তিপতি মানে কি বলো? ভুক্তিপতি মানে কি? গুপ্ত আমলে ভুক্তিপতিদেরকে কি বলা হতো? ভুক্তি মানে হচ্ছে ভূমি, আর পতি মানে কি? মালিক বা রাজা। অর্থাৎ ভুক্তপতি মানে হচ্ছে যে ভূমির মালিক বা যে ভূমির রাজা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমাদের অপশন কি কি আছে আমরা একটু দেখে নিই, চলো। মহারাজ ধীরাজ না, গুপ্ত আমলে ভুক্তির পতিকে মহারাজ ধীরাজ বলা হতো না। সামন্তরাজ না, এটাও বলা হতো না। সেনাপতি না, এটাও বলা হতো না। ভুক্তিরাজ মানে যার অনেক বেশি ভূমি থাকতো বা ভূমির মালিক থাকতো, জমির মালিক থাকতো, তাকে বলা হতো উপরিক। এটা মনে রাখবা, এটা একটা টিকা প্রশ্ন, যে গুপ্ত আমলে ভুক্তিপতিকে কি বলা হতো? উপরিক বলা হতো। তারপর গুপ্ত শাসনের পরিসমাপ্তি ঘটেছিল কিভাবে? রাজ্যের সীমা বৃদ্ধির জন্য, সম্রাট অশোকের আক্রমণে, দুধর্ষ পাহাড়ি জাতির আক্রমণে, নাকি বঙ্গ জনপদের সম্প্রসারণে? আচ্ছা, এটার উত্তর হবে দুধর্ষ পাহাড়ি জাতির আক্রমণে। গুপ্ত শাসনের অবসান ঘটে কিন্তু মূলত পাহাড়ি যে হুন জাতি আছে, ওই হুন জাতির আক্রমণেই গুপ্ত সাম্রাজ্যের অবসান ঘটে। তারা হুন জাতির কাছে তাদের রাজ্যকে হারিয়ে ফেলে। তারপর তারপরের প্রশ্ন 9 নাম্বারটা হচ্ছে, মৌখিরিগণের বাংলার ক্রমাগত আক্রমণের ফলে গুপ্ত বংশীয় রাজাগণের অবস্থা কিরূপ হয়ে গিয়েছিল? মৌখিরীয় হচ্ছে আরেকটা ভিন্ন জাতি,
আচ্ছা, মৌখিরীয় হচ্ছে আরেকটা ভিন্ন জাতি। তারা যখন বাংলায় আক্রমণ করে তখন গুপ্ত বংশীয় রাজাগণের অবস্থা কিরূপ হয়েছিল? তারা ক্ষমতা হারিয়ে ফেলে, হ্যাঁ ক্ষমতা তো হারিয়ে ফেলেছে, কিন্তু অঞ্চল ছেড়ে পালিয়ে যায়, শক্তিশালী হয়ে ওঠে না, তারা দুর্বল হয়ে পড়ে। দিস ইজ দ্য কারেক্ট আনসার। তারা কি হয়ে পড়ে? দুর্বল হয়ে পড়ে। বারবার যখন ক্রমাগত অন্য একটা জাতি থেকে আক্রমণ আসতে থাকে বা অন্য একটা রাজ্য থেকে যখন আক্রমণ আসতে থাকে, স্বাভাবিকভাবেই যুদ্ধবিগ্রহ চলাকালে কোনো একটা দেশ বা রাজ্য সাম্রাজ্য কি হয়ে যায়? স্বাভাবিকভাবে এটা দুর্বল হয়ে যায়, মানসিকভাবে দুর্বল হয়ে যায়, তাদের সামরিক শক্তির দিক থেকে দুর্বল হয়ে যায়, অর্থনৈতিক সামাজিক প্রায় সার্বিক দিক থেকে কিন্তু যুদ্ধ বিগ্রহের কারণে দুর্বল হয়ে যায়। তারপর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, রাজা শশাঙ্কের কত শতকে গৌড়রাজ বলা হতো? এটা খুবই ইম্পর্টেন্ট। রাজা শশাঙ্ককে কত শতকে গৌড়রাজ বলা হতো? ময়মনসিংহ বোর্ড 2022, এটা ময়মনসিংহ বোর্ড 2022। এছাড়াও প্রায় প্রত্যেকটি বোর্ড, প্রত্যেকটি নিয়োগ পরীক্ষা বলো, তারপর বিসিএস পরীক্ষা, এই ধরনের পরীক্ষায় কিন্তু এই কোয়েশ্চেনটি এসে থাকে। তোমরা যারা ইন ফিউচারে অ্যাডমিশন টেস্ট দিবা, ইউনিভার্সিটি অ্যাডমিশন, তাদের জন্য এটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। রাজা শশাঙ্ক কত শতকে গৌড়রাজ বলা হয়? সপ্তম শতকে। এটা মনে রাখবা, সপ্তম শতকে রাজা শশাঙ্ককে গৌড়রাজ বলা হয়। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন, স্বাধীন গৌড় রাজ্যের অধিপতি কে ছিলেন? অধিপতি মানে কি? অধিপতি শব্দের মানে হচ্ছে রাজা, যে বা ভূমির মালিক। অধিপতি মানে ভূমির মালিক বা রাজা। তাহলে আমরা বলতে পারি স্বাধীন গৌড় রাজ্যের রাজা কে ছিলেন? স্বাধীন গৌড় রাজ্যের রাজা ছিলেন শশাঙ্ক। আর এটা মনে রাখবা যে শশাঙ্ককে গৌড়রাজ বলা হতো। স্বাধীন গৌড় রাজ্যের রাজা কে ছিলেন? শশাঙ্ক। এবং তিনি কিন্তু গৌড়ের একদম শ্রেষ্ঠ রাজা ছিলেন। এবং তারপরে কোনো শ্রেষ্ঠ অথবা স্থায়ী অথবা শক্তিশালী কোনো রাজা কিন্তু আর আসেনি, তার কোনো উত্তর সুরি ছিল না। এই কারণে, ঠিক এই কারণে কিন্তু মাছনের যুগের সূচনা হয়। মানে প্রায় বাংলায় প্রায় 100 বছর পর্যন্ত অরাজকতা বিরাজ করে। এর ফলে জনগণের মধ্যে অসন্তুষ্টি, তাদের মধ্যে সামাজিক ক্রন্দল, প্লাস তারা হচ্ছে যে একজন আরেকজনের ক্ষতি করার চেষ্টা করত, তাদের মধ্যে কোনো সমতা ছিল না, তাদের মধ্যে কোনো কি ছিল না? সন্ধি ছিল না। এরপর দেখো 12 নম্বর প্রশ্নটা দেখো, প্রাচীন বাংলার প্রথম সার্বভৌম শাসকের নাম কি? এটাও কিন্তু শশাঙ্ক। এটার উত্তর কি হবে? শশাঙ্ক। প্রাচীন বাংলার প্রথম সার্বভৌম শাসকের নাম কি? এটার উত্তর হবে শশাঙ্ক। কারণ আমরা জানি প্রাচীন বাংলা শুরু হয়েছিল, প্রাচীন বাংলার শাসন ব্যবস্থা শুরু হয়েছিল মূলত মৌর্য আমল থেকে। তারপর ধারাবাহিকভাবে এসেছে কি? ধারাবাহিকভাবে এসেছে শুঙ্গ, তারপর কুষাণ, তারপর গুপ্ত, এবং গুপ্তদের মধ্যে যিনি সেরা ছিলেন তিনি হচ্ছেন যে শশাঙ্ক। তাহলে আমরা বলতে পারি যে প্রাচীন বাংলার সর্বপ্রথম সার্বভৌম শাসকের নাম ছিল কি? শশাঙ্ক। এরপর আমাদের পরবর্তী কোশ্চেনে যাব। আচ্ছা, এরপর হচ্ছে রাজা শশাঙ্ক কোন অঞ্চলের রাজা ছিলেন? রাজা শশাঙ্ক কোন অঞ্চলের রাজা ছিলেন? গৌড়ের রাজা ছিলেন। রাজা শশাঙ্ক ছিলেন গৌড়ের রাজা, গৌড়রাজ। রাজা শশাঙ্ককে বলা হতো গৌড়রাজ শশাঙ্ক। হ্যাঁ, ঠিক আছে। তারপর পরবর্তী প্রশ্ন, স্বাধীন গৌড় রাজ্যের রাজধানী কোথায় ছিল? স্বাধীন গৌড় রাজ্যের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। অথবা যদি বলে যে রাজা শশাঙ্কের রাজধানী কোথায় ছিল, তাহলে কি হবে? কর্ণ সুবর্ণ। এখানে একটু স্পেলিংটা মিস্টেক আছে, তোমরা ঠিক করেন, এটা হবে কর্ণ সুবর্ণ। বর্ণ সুবর্ণ হয়ে গেছে, এটা হবে কর্ণ সুবর্ণ। তারপর এই যে পরবর্তী প্রশ্ন, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। পরেরটাতে ঠিক করে দেওয়া আছে, তোমরা দেখে নিবা। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণ সুবর্ণ। তারপর শশাঙ্ক মালবরাজ দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপন করেন কে? মালবরাজ হচ্ছে আরেকটি রাজ্য। ওনার সাথে কেন উনি বন্ধুত্ব স্থাপন করেন? পুষ্যভূতিদের বিরুদ্ধে যুদ্ধ শক্তি বৃদ্ধি করতে না, তিনি যুদ্ধ শক্তি বৃদ্ধি করতে তাদের সাথে কি করেননি? বন্ধুত্ব স্থাপন করেননি। মৌখরীদের বিরুদ্ধে যুদ্ধ শক্তি বৃদ্ধি করতে। হ্যাঁ, দিস ইজ দ্য কারেক্ট আনসার। তিনি কাদের বিরুদ্ধে যুদ্ধ শক্তি বৃদ্ধি করতে মালবরাজের সাথে বন্ধুত্ব করেছিলেন? মৌখরীদের বিরুদ্ধে যুদ্ধ শক্তি বৃদ্ধি করতে। এরপর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, কার মৃত্যুর পর বাংলার ইতিহাসে অন্ধকার যুগের সূচনা হয়? কার মৃত্যুর পর বাংলার ইতিহাসে অন্ধকারময় যুগের সূচনা হয়? এটা কিন্তু শশাঙ্কের মৃত্যুর পর না, এটা হবে হর্ষবর্ধনের মৃত্যুর পর।
হর্ষবর্ধনের মৃত্যুর পর বাংলার ইতিহাসের অন্ধকার যুগের সূচনা হয়। আচ্ছা, হর্ষবর্ধন ছিল শশাঙ্কের পরের সর্বশেষ শক্তিশালী রাজা হর্ষবর্ধন। আচ্ছা, হর্ষবর্ধনের মৃত্যুর পরে শুরু হয় বাংলার অন্ধকারময় যুগ, যা মাছনের যুগ নামে পরিচিত। এরপর উদ্দীপকটি পড়ে 18 ও 19 নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটি পড়ে 18 ও 19 নং প্রশ্নের উত্তর দাও। চলো উদ্দীপকটি পড়া যাক। রাশেদ সাহেবের মৃত্যুর পর বাংলার ইতিহাসে অন্ধকারময় যুগ হয়। তাহলে কার মৃত্যুর পর বাংলায় অন্ধকারময় যুগ সূচনা হয়? হর্ষবর্ধন। আচ্ছা, স্থানীয় ভূস্বামীরা প্রত্যেকের রাজা হওয়ার আশায় সংঘাতে জড়িয়ে পড়ে। সকল অধিপতিরা ছোট ছোট অঞ্চলগুলোকে গ্রাস করে ফেলে। অনুচ্ছেদে রাশেদ সাহেবের সাথে কার সাদৃশ্য খুঁজে পাওয়া যায়? যেহেতু এখানে যদি হর্ষবর্ধন দেওয়া থাকতো সরাসরি মানে মেইনলি কিন্তু হর্ষবর্ধনের মৃত্যুর পর থেকেই শুরু হয়েছে, কিন্তু হর্ষবর্ধন কিন্তু একজন শক্তিশালী রাজা বা খুবই স্থায়ী শাসক ছিলেন না। এই জন্য বলা হয় যে সাধারণত শশাঙ্কের মৃত্যুর পর বা শশাঙ্কের পতনের পরই বাংলার অন্ধকারময় যুগের সূচনা হয়। কিন্তু যেহেতু এখানে আর হর্ষবর্ধনের মৃত্যুর পর শুরু হয় আর শশাঙ্কের পতনের পর শুরু হয়, এখানে যেহেতু হর্ষবর্ধন দেয়া নাই, তাহলে আমরা এটার উত্তর হবে শশাঙ্ক। আর যদি হর্ষবর্ধন দেওয়া থাকতো তাহলে উত্তর হতো যে হর্ষবর্ধনের মৃত্যুর পর, যেহেতু এখানে মৃত্যু বলা আছে, যে রাশেদ সাহেবের মৃত্যুর পর বাংলার ইতিহাস অন্ধকারময় হয়, তাহলে যদি মৃত্যু কথাটা উল্লেখ করা থাকে তাহলে আমরা হর্ষবর্ধন দিব, আর যদি উল্লেখ করা না থাকে তাহলে আমরা শশাঙ্ক দিব। এরপর বাংলার রাজ্যগুলোর অরাজকতাপূর্ণ হওয়ার কারণ কি? বলো, কেন অরাজকতাপূর্ণ হয়েছিল? যে কোনো শাসনের অবসান ঘটার পিছনে দায়ী পৃথিবীর ইতিহাসে যে কোনো শাসনের তাদের অবসান ঘটে কি? হয় সে যোগ্য না হয় সে তার সাম্রাজ্যে তার আধিপত্য বিস্তারটা কি প্রপারলি করতে পারতো না, অথবা তার কি ছিল, তাদের মধ্যে ক্রন্দল ছিল। রাজ্যের যেই যতজন কর্মচারী অথবা যারা রাজ্য পরিচালনা করেন সরকারদের মধ্যে কি ছিল, ক্রন্দল, অথবা সবারই কি একটা লোভ থাকতো যে আমিই রাজা হব। এই প্রবণতা থেকে কিন্তু প্রত্যেকটি অবসান ঘটে, প্রত্যেকটি ক্ষমতারই অবসান ঘটে। তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে বাংলার রাজ্যগুলো অরাজকতাপূর্ণ হওয়ার কারণ কি? হ্যাঁ, অরাজকতাপূর্ণ মানে কোনো রাজা শাসন করতে পারেনি কেন, কোনো যোগ্য রাজা আর কেন আসেনি, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে যোগ্য শাসকের অভাব, হ্যাঁ এটা একটা উত্তর হতে পারে, যোগ্য শাসকের অভাব। তারপর আর কি হতে পারে? আধিপত্য বিস্তার। হ্যাঁ, সবাই কি করতে চাইতো, প্রায় সবার মধ্যে একটা রাজা হওয়ার প্রবণতা ছিল, সবাই চাইতো যে আমি আধিপত্য বিস্তার করবো, আমি রাজা হব। তাহলে এটা একটা কারণ, যোগ্য শাসনের অভাব এটাও কারণ, আধিপত্য বিস্তার এটাও কারণ, সাম্রাজ্যের দুর্বলতা এটা সব থেকে বড় একটা কারণ। রাজ্যগুলোর অরাজকতাপূর্ণ হওয়ার একটি সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে বড় কারণ হচ্ছে সাম্রাজ্যের মধ্যে দুর্বলতা। তাহলে এটার উত্তর কি হবে? উত্তর হবে ঘ। 1, 2 এবং 3 তিনটাই হবে উত্তর, এটার উত্তর হবে ঘ। আজকের চতুর্থ অধ্যায়ের টাইপ 1 এই পর্যন্তই ছিল। সবাই ভালোভাবে পড়াশোনা করবে। পরবর্তী টাইপ নিয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।